নতুন নয়, প্রথম দিন থেকে করেছে। ও বিরোধী দলনেতা কে জিনিস বুঝতে পারছে, ওই জন্য করছে। করতে দেন, টাইম হয়ে এসছে। ফেব্রুয়ারিতে যেদিন ভোট ঘোষণা হবে সেদিন থেকে ও আর নেই, রাখতাম। সব করে গণতন্ত্র হয় না। আমরা ব্রিটিশকে খেদিয়ে দিয়েছি। এটা কি ব্রিটিশের উপরে নেই? মেদিনীপুরের লোক আমরা। মাতঙ্গিনী হাজরা থানা দখল করে নিয়েছিল। আমাদের সব ভয় দেখিয়ে লাভ নেই। আর আমরা না থাকলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতেন। কি বড় ঘটনা? আইপ্যাক আবার কি বড়? চোর ডাকাত একটা আপনাদের চ্যানেলের কাছে বড় হতে পারে। হাওলার 5 লাখ টাকা খরচ করেছে গোয়াতে, প্রমাণ আছে। কেপি কনস্ট্রাকশন পিএইচির কাজ করে কাকদ্বীপ ব্রাঞ্চে 16 কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। ওদের সমর্থনে বলছে। বিজেপি সরাবে, বিজেপি বিকল্প, বিজেপি বিকল্প। হ্যাঁ, ওদের তো আর সেটিং আছে, জোটে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে ফাইল চুরি করতে গিয়ে নিজে বাঁচতে। আপনি ভাইপো করছেন কেন? ভাইপো কিচ্ছু না। এই লোকটাই হচ্ছে চোরেদের রানী। রাজীব কুমারের কাছেও তো একই কাণ্ড করতে গেছে। টার্গেট 2 করেন না, টার্গেট 1। ডাকাত রানী গোটা রাজ্যটাকে ধ্বংস করেছে। এর আগে 150 অভিযোগ করেছে, সব কোয়াশ হয়েছে, স্টে হয়েছে। রুল 26 করে নেবেন, কিছু করতে হবে। কেন্দ্রে পার্লামেন্টে কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা আছেন তারা আইন ভাঙলে কি হতে পারে, তারা সুপ্রিম কোর্টের রায় না মানলে কি হতে পারে, এরপর কিন্তু আইন তৈরি করতে হবে। সেটা উনি চোখে আঙুল দিয়ে গত 15 বছর দেখিয়ে দিলেন একের পরে আইন ভেঙে। এর আগে একবার রাজীব কুমারকে বাঁচাতে গেছিলেন, কারণ সেখানে ওনার নিজস্ব ইন্টারেস্ট ছিল, এখানেও ওনার নিজস্ব ইন্টারেস্ট আছে বা ওনার পরিবারের ইন্টারেস্ট আছে। উনি জানেন যে এই ফাইলটা যদি ইডির হাতে চলে যায়, তাহলে এত কেস খুলবে যে কাল থেকে আমার জেল হয়ে যাবে। যদি কোনো সেটিং থাকতো, আপনারা ভেবে দেখুন, যদি কোনো সেটিং থাকতো ওনার তো দরকারই নেই ওখানে যাওয়ার। উনি ওখানে ফোন করে দিতেন দিল্লিতে মোদিজি বা অমিত শাহজিকে, দেখুন আমাদের এরকম এসছে, ইডিকে বলুন বেরিয়ে যেতে। ওনারা ফোন করেই তো ইডিকে, যে মানে যদি সেটিং থাকতো, ভাই তোমরা চলে যাও, মমতা ব্যানার্জিকে তোমরা হ্যাকেল করো না, তো কাজটা ওখানেই শেষ হতো। তাহলে না ইডি ওখানে চেক করতো, না মমতা ব্যানার্জিকে তার ডিজিকে বা সিএসকে নিয়ে আসতে হতো। উনি কাউকে বাঁচাতে যাননি, উনি নিজেকে বাঁচাতে গেছেন। উনি জানেন প্রতীক জৈন ধরা পড়লে আমি ধরা পড়বো। ডেমোক্রেসি ইজ অ্যাট স্টেক ইন ওয়েস্ট বেঙ্গল। হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি এখানে বিচার করতে ভরসা পাচ্ছেন না। যেখানে একজন বিচারক কলকাতা হাইকোর্টের ম্যাডাম ঘোষ তিনি রাজি হচ্ছেন না, সেখানে ইডির লোকগুলো যখন চিফ মিনিস্টার, আপনি ভাবুন ইডির কতগুলো সাধারণ অফিসার, তাদের এগেনস্ট থেকে একজন চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, পুলিশের ডিজি, পুলিশ কমিশনার, ক্ষমতা আছে এদের ধরার। যদি কোনো রকম সেটিং থাকতো তাহলে তো কালকে রেডই হতো না। রেডটা করার, আপনি বলুন, রেড করে পিছিয়ে এসে ভারতীয় জনতা পার্টির কী লাভ? আপনি বলুন আমায়। ভারতীয় জনতা পার্টির তো কোনো লাভ নেই পুরো ব্যাপারটা। রেড করে কেন পিছিয়ে আসবে? তাহলে রেড করতোই না, কিংবা ছোটোখাটো কারো বাড়ি রেড করতো, যেমন ধরুন ওই ব্রাত্য বসু, মদন মিত্র, এদের বাড়িতে গিয়ে রেড করতো। দেখুন তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে গিয়ে রেড করলে অন্তত কয়েক কোটি টাকা পাওয়া যাবে, তো তাদের বাড়িতে রেড করতো। তাহলে তো প্রতীক জৈনের ওই অফিসে গিয়ে রেড করতো না। দ্বিতীয়ত হচ্ছে যদি সেটিং থাকে তাহলে মমতা ব্যানার্জি তো আসারই দরকার নেই। ওখানে একটা নামমাত্র একটা রেড হতো, রেড হয়ে ওরা যে যা ফাইল পেয়েছে ওখানেই ফেলে দিয়ে বেরিয়ে চলে আসতো। উপর থেকে ফোন করে দিত যে ভাই তোরা কিছু ধরিস না, যেখানকার ফাইল সেখানে। তাহলে মমতা ব্যানার্জিকে ডাকাতি করে ফাইলগুলো আনতে হতো না। বুঝুন ব্যাপারটা। যদি মোদিজি বা অমিত শাহজি, আমি একদম নাম করে বলছি, তাদের সঙ্গে যদি মমতা ব্যানার্জির সেটিং থাকে, দিল্লি থেকে একটা ফোন করতো যে আপনারা রেড করতে হবে না, আপনারা বলুন কিছু পাননি বলে আপনারা ওখান থেকে বেরিয়ে চলে আসুন। ইডির অফিসাররা চুপ করে বেরিয়ে আসতো, বা নির্মলাজি ওখান থেকে ফোন করতেন যে আপনারা কিছু করে। রেড থাকলে তো তাহলে রেডই হতো না, কিংবা মাঝপথে ওই রেডটা টেলিফোনে বন্ধ হয়ে যেত, চিফ মিনিস্টারকে গিয়ে ডাকাতি করতে হতো না। খুব ক্লিয়ারলি বলছি, যদি কোনো রকম সেটিং থাকতো চিফ মিনিস্টারকে ডাকাতি করে এই জিনিসটা আনতে হতো না। এবার আপনি বলবেন যে ভারতবর্ষের অন্য কোনো চিফ মিনিস্টারকে এই কাজ করেছেন? দেখুন ভারতবর্ষের মধ্যে গত 77 বছরে একটা মাত্র রাজ্য যারা স্বাধীনতার পর উন্নতি করেনি, অবনতির পথে গেছে, সেটা পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গে কোনো প্রশাসন নেই, পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন পুরো দেশের থেকে আলাদা। দেশ একদিকে চলে, পশ্চিমবঙ্গ আরেকদিকে চলে।
কারণ পশ্চিমবঙ্গের যারা চিফ মিনিস্টার তাদের আজ পর্যন্ত শাস্তি দেওয়া হয়নি, কারণ এটা ধরে নেওয়া হয় যে আমাদের অন্যান্য যারা চিফ মিনিস্টার আছে এটসেট্রা তারা ভদ্রলোক, যেমন ধরুন হেমন্ত সোরেন আমাদের বিরোধী হতে পারেন কিন্তু তিনি ভদ্রলোক, তার দুর্নীতি থাক না থাক সেটা কোর্ট ঠিক করবে। অরবিন্দ কেজরিওয়াল তার দুর্নীতি থাক না থাক সেটা কোর্ট ঠিক করবে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে সে ভদ্রলোক। কিংবা ধরুন কংগ্রেসের যে চিফ মিনিস্টাররা আছেন ইয়েতে, আমি বিরোধীদের কথা বলছি, তৃণমূল তো ভদ্রলোকের পার্টি না, তৃণমূল যে কোনো অন্যায় করতে পারে, এরা ভাবছে যে বাংলাদেশের একটা পার্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ। এবার ঘটনা হচ্ছে তাহলে যখন নাকি এরা আইন ভাঙে তখন এদের আটকানোর দায়িত্ব কার? জুডিশিয়ারির। প্রধানমন্ত্রী তো ডাইরেক্ট ফোন করতে বলতে পারেন না যে অ্যারেস্ট কর, জুডিশিয়ারি তাকে বিচার করতে হবে। জুডিশিয়ারি ভয় পাচ্ছে। আপনি একটা জিনিস ভেবে দেখুন, জুডিশিয়ারি আজকের দিনে কলকাতা হাইকোর্ট সে মমতা ব্যানার্জির বিচার করতে ভয় পাচ্ছে। দেখুন, দেশের সংবিধান যখন লেখা হয়েছে, আইন যখন বাবা সাহেব লিখে গেছেন, তখন বাবা সাহেব ধরেনি যে এইরকম অভদ্র সব লোকজন আমাদের এখানে চিফ মিনিস্টার, এবং সেই আইনগুলোই তৈরি করা হয়নি। আজকে ধরুন সেই আইনগুলো তৈরি হয়নি বলেই তো আজকে ইডিকে আদালতে যেতে হচ্ছে। এবং আমি একটা কথা বলি, আজকে এরা বিচার করতে পারলো না, কিন্তু ইডি কিন্তু আজকে দিল্লি সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু কাল পরশুর মধ্যে একটা রায় দেবে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সুপ্রিম কোর্ট কিন্তু ভয় পায় না মমতা ব্যানার্জিকে, এরা ভয় পেতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ভয় পায় না। যদিও এরা ক্যাবিনেট দাখিল করেছে, কালকে আবার আমাদের ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা দিয়ে এরা ওই মুকুল রোহতগি বা এদের সব নামাবে, কপিল সিব্বাল বা অভিষেক মনু সাংভিকে আমাদের ট্যাক্সের পয়সা নামাবে। কিন্তু ঘটনা হচ্ছে ওখানে অন্তত বিচার করতে ভয় পাবে না, মানে মমতা ব্যানার্জির এই ঘটনাটার অন্তত একটা হিয়ারিং অন্তত ওখানে হবে, যেটা পশ্চিমবঙ্গবাসী বলে এখানকার যারা বিচারক আছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা ভয় পাচ্ছেন এবং তারা বিচার করছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বহুদিন ধরে তারা বাকিদের যেরকম ভদ্রলোক ভাবে, তারা পশ্চিমবঙ্গের এই অ্যাডমিনিস্ট্রেশনকে ভদ্রলোক ভেবে, আমি বলছি খুব দুঃখের সঙ্গে, তারা এখানে আন্ডার এস্টিমেট করেছে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মমতা ব্যানার্জি গত 15 বছরে আমাদের দেখিয়ে গেলেন যে বাবা সাহেব বা তৎকালীন যারা যারা ছিলেন তারা যে ভদ্রলোক ভেবে আমাদের যে সংবিধান বা আইন তৈরি করেছেন, আইনটা অত সহজ হলে হবে না। একজন মুখ্যমন্ত্রী কতবার আইন ভাঙতে পারে উনি কিন্তু সেই জিনিসটা দেখিয়ে দিয়েছেন। উনি বহুবার দেখিয়েছেন যে আমি সুপ্রিম কোর্ট আমায় রায় দিয়েছে, আমি সুপ্রিম কোর্টের রায় মানিনি। আমাদের আইনে এই যে সুপ্রিম কোর্টের একটা রায় একটা গভর্নমেন্ট মানলো না, ধরুন এখানে বহু লোককে কম্পেনসেশন দিতে হয়েছে, মমতা ব্যানার্জি কম্পেনসেশন দেয়নি, সুপ্রিম কোর্ট তার এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না। এরকম অন্তত 10খানা কেস ঘটেছে যেখানে নাকি কোর্ট স্টেট গভর্নমেন্ট দিয়ে দিতে বলেছে, দিয়ে দিচ্ছে না, একে টাকা দিতে বলেছে, টাকা দিচ্ছে না। বিভিন্ন এরকম কেসে হেরে গেছে, হেরে স্টেট গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না। এবং এই যে অ্যাকশন নিচ্ছে না তার এগেনস্টে যখন মমতা ব্যানার্জি দেখছে যে আমি কোর্টকে মানে ডিনাই করছি কিন্তু কোর্ট আমায় কিচ্ছু করছে না, তাহলে সে তো ডিনাই করবেই। এবং আজকে কিন্তু আমাদের আইনে এখানে একটা সংশোধন আনতে হবে যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা এমনকি প্রধানমন্ত্রী বা এমনি মন্ত্রী বা একদম পুরসভার হেড বা কোনো সেক্রেটারি, তারা যদি কোনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের রায় না মানে তাহলে তাকে শাস্তি পেতে হবে। শাস্তিটা পাচ্ছে না বলে একের পর এক রায় ভাঙছে। এর আগে বহুবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু সেটাকে উনি অস্বীকার করার পরেও তারা কোনো রায় তারা ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি, সেই জন্য আবার উনি এটা ভাঙছেন। আমি বলছি এটা যারা নাকি আমাদের আইন তৈরি করে তাদের বুঝতে হবে যে কোথায় কোথায় আইন চেঞ্জ করতে হবে। সেটা গত 15 বছর মমতা ব্যানার্জি চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলেন যে এতভাবে আইন ভাঙা যায়। মুখ্যমন্ত্রী তাহলে সত্যি কি জাস্ট একটা পার্টি স্ট্র্যাটেজি রক্ষা করবার বিষয়ই নিয়ে গেলেন, নাকি এর চেয়েও ভয়ঙ্কর কিছু ওনার হাতে সেদিনকে কোনো ক্রমে তিনি বাঁচিয়ে নিয়ে গেলেন? না, কয়লা টয়লা না, আমি একটা কথা বলছি, মমতা ব্যানার্জির এখানকার যে ছোটোখাটো যে ফিলিংকারিগুলো হয় উনি সেগুলো নিয়ে বোধারণ না। উনি জানেন যেগুলোতে অন্য কেউ ধরা পড়বে আমি কোথাও সাইন করি না, আমি লোককে এমনি মুখে অর্ডার দিই, সাইন করি না। ঘটনা হচ্ছে প্রতীক জৈনের ব্যাপারে উনি এই কারণে ভয় পেয়েছেন কারণ ওনার যে 40-42টা ডিপার্টমেন্ট আছে এবং এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে কয়েক হাজার টেন্ডার হয়েছে, প্রত্যেকটা টেন্ডারের প্রত্যেকটা পেমেন্ট ট্র্যাক করে এই প্রতীক জৈন। এবং সেই টেন্ডারের এগেনস্টে প্রত্যেকটা টেন্ডারে, আমি বলছি একটা কয়লা কেলেঙ্কারি না, এই অন্তত 40 থেকে 50 হাজার মানে ডিফারেন্ট ট্রানজাকশানস, প্রত্যেকটা ট্রানজাকশানসের এগেনস্টে কত টাকা করে ঘুষ পার ডে নেবে সেটা হিসাব করে প্রতীক জৈন। এবং প্রতীক জৈনের লোকেরা প্রত্যেক ডিপার্টমেন্টে মন্ত্রী এবং সচিবের পাশে বসে থাকে এবং তারা এই হিসাবগুলো করে যে আজকে এই পেমেন্টটা দেওয়া হলো, তার এগেনস্টে এত টাকা আমরা কাটমানি নেব।
মমতা ব্যানার্জির ভয় ছিল যে এই জিনিসটা ধরা পড়লে তার পুরো যে কালাচিটটা 15 বছরের, যেটা নাকি এতদিন যারা ধরা পড়েছে ছোটোখাটো লোক, কিন্তু এইবার তো পুরো গভর্নমেন্ট ধরা পড়ে যাবে এবং সেটা ওনার উপর তার অভিযোগ আসবে, সেই জন্য উনি গিয়ে ওটা হাতিয়ে নিয়ে চলে এসছেন। এবার ঘটনা হচ্ছে যে এই ঘটনা তো ভারতে গত 78 বছর ঘটেনি। বাবা সাহেব আজ থেকে 78 বছর আগে বা 75 বছর আগে ভাবতে পারেননি যে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমাদের মতো দেশে। উনি তো ধরে নিয়েছেন যে উনি যেরকম ভদ্রলোক ছিলেন, আমাদের সবাই ভদ্রলোক। উনি ভেবেছেন উনি যেমন ভদ্রলোক, উনি যেমন শিক্ষিত লোক, মার্জিত লোক, ওনার মতো লোকেরাই দেশ শাসন করবে। তো এইবার আমাদের বুঝতে হবে যে না, এরকম কাজও হতে পারে, এভাবে আইন ভাঙা হতে হবে। কেন্দ্রে পার্লামেন্টে কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা আছেন তারা আইন ভাঙলে কি হতে পারে, তারা সুপ্রিম কোর্টের রায় না মানলে কি হতে পারে, এরপর কিন্তু আইন তৈরি করতে হবে। সেটা উনি চোখে আঙুল দিয়ে গত 15 বছর দেখিয়ে দিলেন, একের পরে আইন ভেঙে। সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আরও একটা রয়েছে এই ফাইল নিয়ে, যে এই ফাইলের মধ্যে আপনি বলছেন যে 15 বছরের যা যা আর্থিক তছরূপ রয়েছে, এর মধ্যে কি এটাও হতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা এই সমস্ত যেগুলো বিতর্কিত রয়েছে এই বিষয়গুলোর নথি ওখানে রয়েছে, যেগুলোর মানে পুরো নথি এর মধ্যে ছিল, যেগুলোকে উনি কোনো ক্রমে বাঁচিয়ে নিয়ে আসলেন? দেখুন, আমি আছে কি নেই সেটা তো বলতে পারবো না, তবে শুনলাম কোনো একটা নিউজ চ্যানেলে শুনলাম যে বিভিন্ন ফাইলে নাকি মহুয়া মৈত্রর নামে ফাইল আছে এটসেট্রা। তো হয়তো এদের কে কোথায় কত টাকা খাচ্ছে টাচ্ছে সেই সব হিসাব টিসাব হয়তো রেখে দেয়। আমি কোনো একটা নিউজ চ্যানেলে দেখলাম যে বিভিন্ন মহুয়া মৈত্র থেকে শুরু করে বিভিন্ন নেতা ফেতা তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ফাইল আছে। তেমন হতে পারে যেমন ইন্দিরা গান্ধী যেমন তার নিজের মন্ত্রীদের যেরকম ট্র্যাক করতেন, মমতা ব্যানার্জি হয়তো সেরকম ট্র্যাক করছেন তার নিজের নেতা মন্ত্রীরা, তারা কে কোথায় কত টাকা কাটমানি খাচ্ছে সেগুলো হয়তো ট্র্যাক রাখছেন, সেটা হতে পারে। না, কিন্তু মোটামুটি যে ইডি যে মানে রিপোর্ট পেশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে, তাতে মোটামুটি যে আভাসটা পাওয়া যাচ্ছে যে কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত নথি সেখানে ছিল এবং তার ফলে যে মানি লন্ডারিংয়ের ব্যাপার ছিল, সেই মানি লন্ডারিংয়ের সমস্ত নথি সেখানে ছিল, সেইটা ছিল ওই সবুজ ফাইলের মধ্যে, যেটা মুখ্যমন্ত্রী কোনো ক্রমে বাঁচিয়ে নিয়ে আসেন। শুধু দেখুন, বন্দ্যোপাধ্যায় পরিবার যদি এর মধ্যে না থাকে তাহলে মুখ্যমন্ত্রী কখনো আসেন না। মুখ্যমন্ত্রী ডে ওয়ান থেকে লয়াল ছিলেন তাপস পাল। মুখ্যমন্ত্রী তাপস পালকে নাম করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী মদন মিত্রকে নাম করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী কুণাল ঘোষকে নাম করে দিয়েছেন, মুখ্যমন্ত্রী আরও যারা যারা নেতা যারা যারা যখন বিপদে পড়েছে মুখ্যমন্ত্রী সবাইকে নাম করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এইবার মুখ্যমন্ত্রী নিজে কেন এসছেন? এর আগে একবার রাজীব কুমারকে বাঁচাতে গেছিলেন, কারণ সেখানে ওনার নিজস্ব ইন্টারেস্ট ছিল, এখানেও ওনার নিজস্ব ইন্টারেস্ট আছে বা ওনার পরিবারের ইন্টারেস্ট আছে, যে জন্য উনি ওটা কিডন্যাপ করতে গেছিলেন। যদি এরা আর 5টা লোক হতো উনি তাহলে যেতেন না। এটা ব্যানার্জি পরিবার এবং হয়তো উনি নিজেও। তাহলে কি এই মেল্টডাউনের কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী যদি এই প্রতিক্রিয়া না দেখাতেন বা মুখ্যমন্ত্রী যদি এইভাবে ছুটে না আসতেন, তাহলে ওনার শাসন কাজটাই বন্ধ হয়ে যেত বা সেটাই অবরুদ্ধ হয়ে পড়তো, এরকম কোনো ব্যাপার আছে? প্যান্ডোরাস বক্স খুলে যেত। আমি বলছি এই যে এগুলো উনি নিলেন, উনি জানেন যে আমি এই যে ডাকাতিটা করলাম তাতে হয়তো আমার 2 থেকে 3 বছর জেল হতে পারে, আর তার মধ্যে আমি যদি ক্ষমতায় আসি আমি আবার টাকা পয়সা দিয়ে অভিষেক মনু সাংবি টাংবিকে দিয়ে সেই কেস আমি 15 বছর ড্র্যাগ করাবো। আমার এমনি 70 বছর বয়স, আরো 15 বছর ড্র্যাগই করালাম আমি সেই কেসটাকে, যদি আরেকবার ক্ষমতায় আসতে পারি। কিন্তু উনি জানেন যে এই ফাইলটা যদি ইডির হাতে চলে যায়, তাহলে এত কেস খুলবে যে কাল থেকে আমার জেল হয়ে যাবে। কাল থেকে একটার পর একটা আমার জেলের কেস শুরু হবে এবং মানে 500 বছরের আমার ইয়ে হবে। এবং এখানেই আমি বলছি, যদি কোনো সেটিং থাকতো আপনারা ভেবে দেখুন, যদি কোনো সেটিং থাকতো ওনার তো দরকারই নেই ওখানে যাওয়ার। উনি ওখানে ফোন করে দিতেন দিল্লিতে মোদিজি বা অমিত শাহজিকে, দেখুন আমাদের এরকম এসছে, ইডিকে বলুন বেরিয়ে যেতে, ওনারা ফোন করেই তো ইডিকে, যে মানে যদি সেটিং থাকতো, ভাই তোমরা চলে যাও, মমতা ব্যানার্জিকে তোমরা হ্যাকেল করো না, তো কাজটা ওখানেই শেষ হতো। তাহলে না ইডি ওখানে চেক করতো, না মমতা ব্যানার্জিকে তার ডিজিকে বা সিএসকে নিয়ে আসতে হতো এখানে ডাকাতি করতে, না আপনার আদালতে যেতে হতো, না আদালতে এসে উকিলরা এসে হামলা করতো, না আদালতের ইয়েকে পালিয়ে যেতে হতো, আদালতের বিচারককে পালিয়ে যেতে হতো, না প্রধান বিচারপতিকে পাশ কাটে যেতে হতো, না ইডিকে আপনার সুপ্রিম কোর্টে যেতে হতো। সেটিং থাকলে এই একটা ঘটনাও ঘটতো না, একটা উপর থেকে ফোন চলে আসতো, সব বন্ধ হয়ে যেত।
এই ঘটনাতে বেশ একটা মজাদার ব্যাপার কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলের কারোর ওপর আঘাত আসে তখন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ছুটে যান, কিন্তু সেই ঘনিষ্ঠ মহলের মধ্যে কে কে আছেন সেটাও কিন্তু পরিষ্কার ডিফারেন্সিয়েট করা যায়। তার কারণ ঘনিষ্ঠ মহলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন না, ঘনিষ্ঠ মহলের মধ্যে সুজিত বসু ছিলেন না, কারণ তাদের বাড়িতে বা অফিসে যখন ইডি এসেছিল তখন মুখ্যমন্ত্রীকে হাজারবার ফোন করেও পাওয়া যায়নি। কিন্তু প্রতীক জৈনের বাড়িতে যেই না এলো, সকাল 6টার সময় ইডি ঢুকলো, মুখ্যমন্ত্রী তড়িঘড়ি 11টার সময় তার সেপাই শান্তি লোক লস্কর নিয়ে ছুটে গেলেন এবং সেখানে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এখন প্রতীক জৈনকে, তিনি একটা সংস্থার কর্ণধার, আইপ্যাকের মতো একটা প্রাইভেট সংস্থার কর্ণধার, কিন্তু তাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর একেবারে এত তড়িঘড়ি। এর আগেও রাজীব কুমারকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী একেবারে তার বাড়ির সামনে ধর্ণা দিয়ে বসে পড়েছিলেন, তিনি তাকে ঢুকতেই দেননি। এবং মানে এই যে বিষয়টা, তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তিনি শুধুমাত্র নিজের ঘনিষ্ঠ মহলকেই বাঁচানোর চেষ্টা করছেন। তিনি নিজেকে যে জননেত্রী বলেন সেটার প্রতি কিন্তু মানুষের একটা মানে অবিশ্বাস জন্মাচ্ছে। সাধারণ মানুষের যখন প্রয়োজন আসে তখন মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পাই না, কিন্তু যখন নিজের ঘনিষ্ঠ মহলের প্রয়োজন আসে তখন কিন্তু দিদিকে আমরা দেখতে পাই সামনে এসে দাঁড়িয়ে পড়তে। এইখানে একটা ভুল আমরা সবাই করছি। উনি কাউকে বাঁচাতে যাননি, উনি নিজেকে বাঁচাতে গেছেন। উনি জানেন প্রতীক জৈন ধরা পড়লে আমি ধরা পড়বো। উনি ভেবেছেন উনি যেমন ভদ্রলোক, উনি যেমন শিক্ষিত লোক, মার্জিত লোক, ওনার মতো লোকেরাই দেশ শাসন করবে। তো এইবার আমাদের বুঝতে হবে যে না, এরকম কাজও হতে পারে, এভাবে আইন ভাঙা হতে হবে। কেন্দ্রে পার্লামেন্টে কিন্তু এই মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যারা যারা আছেন তারা আইন ভাঙলে কি হতে পারে, তারা সুপ্রিম কোর্টের রায় না মানলে কি হতে পারে, এরপর কিন্তু আইন তৈরি করতে হবে। সেটা উনি চোখে আঙুল দিয়ে গত 15 বছর দেখিয়ে দিলেন, একের পরে আইন ভেঙে। মুখ্যমন্ত্রী কিন্তু মানে এই ঘটনার পরই কিন্তু বেলাগাম আক্রমণ করেছিলেন। সেখানে দাঁড়িয়ে এই সংবাদ মাধ্যমের সামনে তিনি বেলাগাম আক্রমণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, এবং তাকে তিনি দুটো বিশেষণে ভূষিত করেছিলেন, নটি এবং ন্যাস্টি। এবং এর পরে তিনি সরকারি মঞ্চ থেকে তিনি ভাষণ দেন এবং সেখানে পরিষ্কার করে বলেন যে অমিত শাহর দিকেই নাকি, তার কাছেই নাকি কয়লা কেলেঙ্কারির টাকা যায়, সেই টাকা নাকি অমিত শাহ খান, এবং সেই অমিত শাহর দিকে যে টাকাটা যায় সেটার অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে সেই মাধ্যমগুলো কারা কারা? প্রথম মাধ্যম হচ্ছে জগন্নাথ সরকার। তিনি মানে তার কথা বলতে গিয়ে তিনি বলেছেন তিনি কিন্তু পুরীর জগন্নাথ দেব নন, জগন্নাথ সরকার। এবং তারপর তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর কাছে টাকা যায় এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকে টাকা যায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং এরপরেই তিনি বলছেন যে আমি সমস্ত ভান্ডা ফাঁস করে দেবো, আমার কাছে পেনড্রাইভে সমস্ত তথ্য রয়েছে, শুধু দেশের কথা ভেবে আমি সেগুলো কিছু বলছি না, আমি যদি সেই পেনড্রাইভের কী তথ্য আছে সেটা ফাঁস করি তাহলে সারা পৃথিবী জুড়ে কিন্তু আলোড়ন তৈরি হয়ে যাবে। কী এমন থাকতে পারে সেই পেনড্রাইভে যে পৃথিবী জুড়ে আলোড়ন হবে? দেখুন, এগুলো সব ফাঁকা আওয়াজ। ওনার থাকলে উনি ধরুন না, ওনার যদি পেনড্রাইভে কিছু থাকে উনি বের করেননি কেন? সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওনার একের পর এক লিডারকে সব জেলে ঢুকিয়েছে, তো উনি ঢোকাতে পারতেন, ওনার অসুবিধা কী আছে? না, বিশ্বের প্রতি দায়িত্ববোধ হয়। বিশ্বের মধ্যে কী দায়িত্ববোধ? যদি আমাদের নেতারা যদি ডিসঅনেস্ট হয়, যদি আমি ধরে নিই, তাহলে তো ওটা বের করা মানে উনি দেশের জন্য ভালো কাজ করলেন। তা না করে উনি ওনার কাছে কেন রেখে দিলেন এটা? আমরা তো ওনাদের যেসব নেতারা চুরি করেছে আমরা সবাইকে জেলে পাঠিয়েছি, যেমন এই বালুকে, পার্থকে, মানিককে, সবাইকে জেলে পাঠিয়েছি। তা আপনি বলুন তাহলে উনি তাহলে সেই কাজটা কেন করলেন না সেটা বলুন। আপনি রেখে রেখে বলেছে, আপনি বের করুন না পেন ড্রাইভ। আমরা চ্যালেঞ্জ করছি, আপনি পেন ড্রাইভ বের করুন। কোনো পেন ড্রাইভ নেই ওনার কাছে, ওনার ওই পেন ড্রাইভটা নিয়ে উনি চলে গেছেন যেখানে ওনার সব কাটা মানে চিটটা আছে আর কি। ওনার যে সবুজ যে ফাইলটা উনি একেবারে বুকে আঁকড়ে ধরে বেরিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সন্দেহ ঘনীভূত হয়েছে, এবং সেটা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি তাকে কিন্তু মানে তাতে তিনি তার উত্তরে হিসেবে বলেছিলেন যে ওই সবুজ ফাইল নিয়ে তিনি কোনো অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি। তিনি যেটা করেছেন, তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে তিনি যা তার করার দরকার ছিল তিনি সেটাই করেছেন, এবং ওর মধ্যে তার সমস্ত ভোটের স্ট্র্যাটেজি ছিল, ভোটের যারা প্রার্থী তালিকা ছিল ইত্যাদি ছিল, সেগুলোকে নাকি চুরি করতে আসা হয়েছিল, এবং সেগুলো যদি চুরি হয়ে যেত তাহলে ওনার দলের বিরাট ক্ষতি হতো। এবং জোড়া ফুলকে বাঁচিয়ে রাখার জন্য উনি যা করেছেন সেটাই ওনার মনে হয়েছে উনি যা করেছেন ঠিক করেছেন, কোনো অপরাধ করেননি। দেখুন, ঘটনা হচ্ছে আমরা একটা শিশুও জানে উনি অন্যায় করেছেন। এখন বল সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্ট ঠিক করবে যে উনি অন্যায় করেছেন কি করেননি। এর আগে সুপ্রিম কোর্ট বহুবার ওনার এগেনস্টে বিভিন্ন রায় দিয়েছেন, বিভিন্ন জায়গায় ওনাকে ক্ষতিপূরণ দিতে বলেছেন, উনি সেগুলো মানেননি। সুপ্রিম কোর্ট আজ পর্যন্ত ওনার এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি বলে উনি আরও একটা পর একটা উনি রুল ভাঙছেন। আজকের দিনে উনি আবার উনি যে রুলটা ভাঙলেন, গত 78 বছর স্বাধীনতার পর কোনো পলিটিশিয়ান এভাবে রুল ভাঙেনি। এখন এই বল এখন সুপ্রিম কোর্টের কোর্টে। সুপ্রিম কোর্ট
আজকে ঠিক করবে যে ভারতবর্ষের যে ফেডারেল সিস্টেম আছে সেই সিস্টেম থাকবে, না দেশটা ভেঙে 34 থেকে 35টা টুকরো হয়ে যাবে। যদি সুপ্রিম কোর্ট মনে করে যে না দেশে আইন কানুন থাকবে, দেশে একটা ফেডারেল সিস্টেম থাকবে, সুপ্রিম কোর্ট সেরকম অ্যাকশন নেবে। যদি না হয় তাহলে ওই হাইকোর্টের জাজেরা যেরকম ভয় পাচ্ছে সুপ্রিম কোর্ট ভয় পাবে। আজকে সুপ্রিম কোর্ট একের পর এক ওনাকে ছাড় দিয়েছে বলেই আজকে উনি একটার পর একটা রুল ভাঙছেন, আরো বড় রুল ভাঙছেন, আগামী দিনে আরো বড় রুল ভাঙবেন। সুপ্রিম কোর্ট আজকে বিচার করুক যে যেটা করেছেন উনি ঠিক করেছেন নাকি, এবং তার জন্য কি মানে শাস্তি আছে। এই সবুজ ফাইল যেদিনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোলেন, সেদিনকে সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন যে আপনি লাউডন স্ট্রিটে আইপ্যাকের যে কর্ণধার প্রতীক জৈন, তার বাড়ি থেকে কেন এই ফাইল নিয়ে বেরোলেন, কি আছে ওই ফাইলে, কে প্রতীক জৈন, কেন তাকে বাঁচাতে এলেন, তিনি তখন পরিষ্কার ভাষায় বললেন যে আমাদের দলের আইটি হেড হচ্ছেন প্রতীক জৈন, এবং এক কথায় নস্যাৎ করে দিলেন দেবাংশুর অস্তিত্বকে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আপনি একটা দুর্দান্ত প্রশ্ন করেছেন। ঘটনা হচ্ছে অন্যান্য পার্টি বা অন্যান্য সরকার কি করে চলে, পার্টি চলে, পার্টির যারা পদাধিকারী আছে তাদের নিয়ে। যেমন সপ্তর্ষিবাবু আমাদের আইটি হেড, উনি পার্টির যে আইটি রিলেটেড কাজ সেগুলো উনি দেখেন। ছোটোখাটো কাজ হয়তো অপলোড করা যেতে পারে, ছোটোখাটো মেনটেন্যান্সের কাজ, বাট ওভারঅল উনি দেখেন। গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের যে আইএএস অফিসাররা বা আইপিএস অফিসাররা বা অন্যান্য আধিকারিকরা তারা গভর্নমেন্টের কাজ দেখে। তৃণমূল কংগ্রেসের সমস্যাটা হলো, তৃণমূল কংগ্রেসের একটা পোস্ট বাকি সবাই ল্যাম্প পোস্ট কেন বলা হয়, কারণ বাকি যে পোস্টগুলো আছে তার কোনো গুরুত্ব নেই। তৃণমূলের ধরুন সোনারপুরে কে প্রার্থী হবে, সেটা সোনারপুরের যে এখানকার যে ধরুন ওদের কি ডেজিগনেশন আমি জানি না, যে প্রেসিডেন্ট আছে তার উপর নির্ভর করে না। সোনারপুরে আইপ্যাকের কে আছে সে ঠিক করবে যে এখানকার প্রার্থী কে হবে। টালিগঞ্জে কে প্রার্থী হবে সেটা ওখানকার যে আইপ্যাকের লোক আছে সে ঠিক করবে। সো ওরা পুরোটা অফলোড করে দিয়েছে। ঠিক সেরকম নামে দেবাংশু আছে, কিন্তু পুরো জিনিসটা ওরা প্রাইভেটকে অফলোড করেছে। শুধু তাই না, অন্যান্য জায়গায় কিরকম চলে, ধরুন স্পোর্টস সেক্রেটারি বা এখানকার এই সেক্রেটারি বা ইরিগেশন সেক্রেটারি বা পিডব্লিউডি সেক্রেটারি, এখানে তা নয়। এখানে ডিপার্টমেন্টে মন্ত্রী বা তাদের যে আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি বা এসিএস তাদের কোনো ভূমিকা নেই। পুরো ডিপার্টমেন্ট চালায় এই আইপ্যাক। ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসারদের আইপ্যাকের কাছে রিপোর্ট পাঠাতে হয়। এই যে দেখছেন একটা ঘাপলা হয়েছে 100 দিনের কাজে, ওই কি একটা নিজেরা বের করেছে কর্মশ্রী, এই পুরো রিপোর্টটা আইপ্যাককে দিতে হচ্ছে। ফলে এটা একটা অদ্ভুত পার্টি। এখানে পার্টির যারা ডেজিগনেটেড আছে তাদের কোনো ক্ষমতা নেই, সরকারে যারা আছে যে মন্ত্রী বা যারা সেক্রেটারি আছে তাদের কোনো ক্ষমতা নেই। পুরো জিনিসটাই আইপ্যাক চালাচ্ছে। আপনি দুর্দান্ত একটা প্রশ্ন করেছেন এটা আমায়, মানে এটা মানে বাকি যে কোনো পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা, কারণ তৃণমূল কংগ্রেস একটা অ্যাবসলিউট প্রাইভেট লিমিটেড মানে একটা কোম্পানি। ইট ইজ নট এট অল এ পার্টি, বাঞ্চ অফ জোকার্স অ্যান্ড থিপস। এবং মুখ্যমন্ত্রী যে সরকারি মঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি যে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী, জগন্নাথ সরকার এদের প্রতি, সেই আক্রমণের উত্তরে শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে তিনি 72 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী যদি তার বক্তব্যের সত্যতা প্রমাণ দিতে না পারেন তাহলে তিনি আইনি পথে হাঁটবেন এবং মানহানির মামলা করবেন। শুভেন্দু অধিকারী কিন্তু এই হুমকি দিয়েছেন এবং সেই হুমকি দিয়ে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? 72 কেন, 720 ঘন্টাতে উনি কিছু বের করতে পারবেন না। আরে বলছি শুভেন্দু অধিকারী ইজ এ ভেরি অনেস্ট ম্যান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উনি কি, শুভেন্দু অধিকারী ওনার 3টে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল না 4টে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিল। শুভেন্দু অধিকারী যদি বিন্দুমাত্র 1% যদি শুভেন্দু অধিকারীর মধ্যে যদি কোনো মানে সততার অভাব থাকতো তাহলে তো উনি বহুদিন আগে শুভেন্দু অধিকারীকে উনি জেলে পাঠাতে পারতেন। পারেননি সেটা করতে। কেন পারেননি? কারণ শুভেন্দু অধিকারী সম্পূর্ণ একজন সৎ পলিটিশিয়ান। কি দেখাচ্ছেন উনি ইয়ে, আপনি এত বছর উনি আপনার 10 বছর মন্ত্রী ছিলেন, আপনি দেখেন না উনি কোনো রকম কোনো দুর্নীতি করেছেন নাকি? দেখাতে পারবেন না। ফলে 72 ঘন্টা কেন, 720 ঘন্টাতেও পারবেন না। শুভেন্দুবাবুকে আদালতে যেতে হবে এবং ওনার বিরুদ্ধে মানহানি মামলা এবং মানে প্রপার লিগাল অ্যাকশন নিতে হবে ওনার এগেইনস্টে। রাজ্যপালকে এই বিষয়ে যখন প্রশ্ন করা হয় তিনি পরিষ্কার বলেছেন যে আমি এই বিষয়ে ঢুকতে চাই না, এটা সম্পূর্ণ জুডিশিয়াল ম্যাটার, এবং তারপরেই তিনি নাম না করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেই কিন্তু তোপ দেখেছেন এবং তিনি বলেছেন যে যার হাতে রাজ্যের সমস্ত শাসন বা সমস্ত ল অ্যান্ড অর্ডার মানে রক্ষা করার ক্ষমতা আছে, তিনিই যদি ল অ্যান্ড অর্ডার ভাঙেন এবং সরকারি কর্মীদের কাজে বাধা দেন তাহলে সেটা তো একটা ক্রিমিনাল অফেন্স। সেক্ষেত্রে তিনি যদি এই কাজ করেন রাজ্যের প্রধান হয়ে, তাহলে সেক্ষেত্রে তার জন্য যা তার দায়িত্ব পালনে তিনি দায়বদ্ধ থাকছেন না। এই বিষয়টা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে তিনি তোপ দেখেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে রাজ্যপাল কেন এই বিষয়ে কোনো কড়া পদক্ষেপ নিচ্ছেন? রাজ্যপালের হাতে নেই জিনিসটা। আমি আবার বলছি এটা জুডিশিয়াল ম্যাটার এবং
আমাদের যে হাইস্ট যে লেজিসলেশন আছে আপনার আমাদের যে সংসদ আছে, সেখানে পার্লামেন্টারিয়ানদের ডিসিশন নিতে হবে। গত 15 বছরে মমতা ব্যানার্জি কতভাবে রুল ভেঙেছেন, এবং রুল ভেঙে মমতা ব্যানার্জি দেখিয়েছেন যে আমাদের মানে আইনে বা আমাদের সংবিধানে এই জায়গায় ফাঁক থেকে গেছে, পূরণ করতে হবে। কারণ যে গতকাল যে জিনিসটা করলেন, আমি আবার বলছি, গতকাল যে জিনিসটা উনি করলেন, এই যে কেড়ে নিয়ে এলেন, বা পরশু এই যে উনি কেড়ে নিয়ে এলেন, ওরা ওরকম হয়ে গেছে। কারণ আমাদের যে সংবিধান আছে, আমাদের সংবিধানে বাবা সাহেব ধরে নিয়েছেন সবাই বাবা সাহেবের মতো লোক। আমাদের যে এইরকম একজন পলিটিশিয়ান আসতে পারে সেটা উনি ভাবতেই পারেননি। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ দ্য প্রবলেম। এবার আইন চেঞ্জ করতে হবে, আইন চেঞ্জ করতে হবে। আজকের দিনে জুডিশিয়াল ম্যাটার, কোর্টকে ঠিক করতে হবে। হাইকোর্ট তো হাল ছেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্টকে ঠিক করতে হবে যে এইরকমভাবে আইন ভাঙলে কী করা যায়। এবং শুধু তাই না, সুপ্রিম কোর্ট এবং যারা পার্লামেন্ট, আমাদের পার্লামেন্টারিয়ান, তাদের কিন্তু গত 15 বছরে যে কতবার এই ধরনের আইন ভেঙেছেন, কতবার উনি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছেন, কতবার উনি হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন, এবং এর ফলে মানুষের কী ক্ষতি হয়েছে, এটা বিবেচনা করে নতুন আইনে পরিবর্তন আনা উচিত। কারণ আমি আবার বলছি, বাবা সাহেব যখন সংবিধান তৈরি করেছিলেন, বাবা সাহেব যখন আইন তৈরি করেছিলেন, বাবা সাহেব কোনোদিন ভাবতে পারেননি যে, বাবা সাহেব ভেবেছেন সবাই বাবা সাহেবের মতো ভদ্রলোক, কিন্তু সবাই যে এরকম ভদ্রলোক হবে না, 70-75 বছর পর যে এইরকম একজন চিফ মিনিস্টার আসতে পারেন, সেটা বাবা সাহেব সেই সময় ভাবতে পারেননি। কিন্তু আজকে আমরা যখন দেখছি যে এইরকম মানে পলিটিক্স এরকম একটা নিচু জায়গায় নামতে পারে, আমাদের কিন্তু এই আইন পরিবর্তন করতে হবে। এর জন্য সুপ্রিম কোর্টকে এবং পার্লামেন্টকে বসে আমাদের আইনে যে ফাঁকগুলো আছে, সেই ফাঁকগুলো, গ্যাপগুলো কিন্তু পূরণ করতে হবে। এই যে ঘটনাটা আজকে মুখ্যমন্ত্রী ঘটালেন, তাতে পরবর্তীকালে কি মুখ্যমন্ত্রীর জেল যাত্রার রাস্তাটা আরও বেশি মসৃণ হলো? জেল যাওয়া তো উচিত। আমি যদি এই কাজটা করতাম, দেখুন আপনার বাড়িতে রেড হচ্ছে, আমি ওখান থেকে গিয়ে জিনিসপত্র নিয়ে চলে এলাম, আমাকে সঙ্গে সঙ্গে জেলে পাঠিয়ে দিত। জেলে তো পাঠানো উচিত। দেখুন, নিশ্চিত তো বটেই, এটা ঠিক করতে হবে। আমি বলছি আদালতকে দেখুন, কিন্তু জেলে পাঠাতে দেখুন, প্রথমত ইডির যে লোকগুলো আছে তাদের আমি দোষ দিই না, তারা কি করে চিফ সেক্রেটারি বা এর এগেনস্টে লড়বে। কিন্তু যেখানে একজন হাইকোর্টের জাজ এই ঘটনার বিচার করতে ভয় পাচ্ছেন, যেখানে হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিজের দায় ছেড়ে দিচ্ছেন, সেইখানে আপনি বুঝতে পারছেন যে ডেমোক্রেসি ইজ অ্যাট স্টেক ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে অন্য ব্যবস্থা নিতে হবে। এবং আমি বলছি 356 ধারার কথা ভাবতে হবে। ওই কবে ওই এসআর বোম্বাই কেসে কি বেরিয়েছে, সেখান থেকে বেরিয়ে আমাদের কিন্তু আইন এবং দরকার হলে সংবিধান সংশোধন করতে হবে এই 356 ব্যাপারে। নইলে কিন্তু আগামী দিনে এই জিনিস কিন্তু এটা একটা প্যান্ডোরাস বক্স খুলে যাবে, এবং প্রত্যেক রাজ্যের যত সিএম আছে তারা এই কাজটা করবে। আমি বলছি এই কাজ কিন্তু না কেজরিওয়াল করেছে, না বিজেপির কোনো চিফ মিনিস্টার করেছে, না কংগ্রেসের কোনো চিফ মিনিস্টার করেছে, না এমনকি হেমন্ত সোরেন করেছে। সরকারকে ভাবতে হবে যে আমরা এইরকম লেভেলে আমাদের পলিটিশিয়ানরা নামতে পারে। এটা ভাবতে হবে পার্লামেন্টকে, ভাবতে হবে সুপ্রিম কোর্টকে।